আমি প্রথমত আজকের এই আয়োজনের আয়োজকদের ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে এই ধরনের একটা অত্যন্ত সময় উপযোগী এত বড় একটা কাজ হাতে নেওয়ার জন্য। এবং একই সাথে আমি স্মরণ করি জুলাই অভ্যুত্থান এবং 5ই আগস্ট আত্মত্যাগ যারা করেছেন, যারা জীবন দিয়েছেন এবং অনেকেই আহত অবস্থায় এখনও তাদের স্ট্রাগল চালিয়ে যাচ্ছেন, তাদের সবার স্মৃতির উদ্দেশ্যে আমি শ্রদ্ধা জানাই। ন্যায্য নগরে ইশতেহার, আমি প্রথমেই রিয়াজ ভাইয়ের মতোই একটু অস্বস্তির জায়গা তৈরি করব। সেটা হচ্ছে যে যেটা রিয়াজ ভাই বললেন যে মানব সভ্যতার ইতিহাস হচ্ছে মোবিলিটির ইতিহাস, হ্যাঁ, যাতায়াতের ইতিহাস। সেভাবে যদি আমরা বলি তাহলে আমরা যদি ন্যায্য পরিবহন ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থা নিয়ে ভাবি তাহলে বোধহয় আমাদের লেন্সটা শুধুমাত্র নগরে আবদ্ধ রাখলে হবে না। তো আমার মনে হচ্ছিল যে এটা কেন ন্যায্য মানব বসতি হলো না, কেন ন্যায্য নগর? কারণ আমরা যখন আমাদের নগরের দিকে তাকাই বা যে কোনো এই মুহূর্তে যতগুলো মেগাসিটি আছে সবগুলো মেগাসিটির দিকে তাকাই, এই যে নগর কেন্দ্রিক একটা মিছিল এবং এই ধরনের পরিসংখ্যান যে 2050-এর মধ্যে বিশ্বের নাকি প্রায় 50% মানুষ নগরে বসবাস করবে, হ্যাঁ, যেটা নিয়ে আমরা অনেক ধরনের সভা সমিতি সেমিনার করছি, কিন্তু আমরা কেউ ভাবছি না যে নগরের বাইরে যে অঞ্চলগুলো আছে, পেরি আরবান এরিয়া, রুরাল এরিয়া, সেই জায়গাগুলোতে বোধহয় ন্যায্যতা বা আরও নজর দেওয়ার প্রয়োজন আছে। তো সেই জন্যই সেই মোবিলিটির ইতিহাস থেকে আমার কাছে মনে হয়েছে যে এই ন্যায্য নগর ইশতেহারের যে পরিধি বা স্কোপ, সেটা বোধহয় ন্যায্য নগর না হয়ে ন্যায্য মানব বসতি হলে তার ভেতরে আসলে আমরা আরও অনেকগুলো আমাদের বসবাসযোগ্য এলাকাকে অন্তর্ভুক্ত করতে পারতাম। তো এটা আমার একটা চিন্তা যেটা আমি এখানে উপস্থাপন করতে চেয়েছি। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে ন্যায্যতা ভিত্তিক মানব বসতি আমি যদি তৈরি করতে চাই তাহলে বোধহয় সবার আগে আমার একটা ন্যায্যতা ভিত্তিক মানসিকতা তৈরি হওয়া দরকার। এবং এই মানসিকতার কথা আমি এজন্য বলছি কারণ এখনও আমি দেখি যে আমরা যারা প্রাইভেট কারে চড়ি, প্রাইভেট কারটা যখন কোথাও আমাদের ড্রপ করে, সেখানে যখন রিক্সা দাঁড়িয়ে থাকে আমরা মোটামুটি ওটাকে হেঁটিয়ে বিদায় করি। কেন একটা রিক্সা ফুটপাতের পাশে দাঁড়াতে পারবে না, বা রিক্সা থেকে যিনি নামছেন তাকে কেন সময় দেওয়া হবে না? তো সুতরাং আমার কাছে মনে হয় যে বৈষম্য আসলে আমাদের মগজের অনেক গভীরে প্রথিত, এবং সেই জন্য আমাদের মানসিকতার একটা কাঠামোগত পরিবর্তন দরকার, এবং সেই পরিবর্তনটা অবশ্যই একটা সমতা ভিত্তিক ন্যায্যতার দিকে যাওয়া দরকার। এবং এর সাথেই শহরটা যে আসলে সকল নাগরিকের, এবং শহর যে আসলে একটা আমার যে ব্যক্তিগত বাড়ি সেটা থেকে বিচ্ছিন্ন কোনো ঘটনা না, এটা যে আমারই বাড়ির আঙিনার একটা সম্প্রসারিত অংশ, এই দুটো বিষয় বোধহয় আমাদের মানসিকতার মধ্যে আমাদের আস্তে আস্তে প্রথিত করা দরকার। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যত যাই বলি, আমরা এখানে যারা আছি তারা হয়তো অরাজনৈতিক বা আমরা অনেকেই একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে গবেষণার জায়গা থেকে এসছি, কিন্তু দিন শেষে নগর পরিকল্পনা একটি রাজনৈতিক প্রক্রিয়া। কিন্তু সেটা হলেও আমরা হয়তো একটা নন পার্টিজান অবস্থান বা দলীয় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এই নগরকে নিয়ে ভাবতে পারি বা এটার প্রক্রিয়াকে নিয়ে ভাবতে পারি, এবং সেটা ভাবতে গিয়ে আমার কাছে মনে হয় যে পূর্ববর্তী যে সমস্ত প্ল্যানিং গাইডলাইন্স এই শহরে হয়েছে অনেকগুলোই অবসোলেট হয়ে গেছে। ঢাকা মাস্টার প্ল্যান 1952, ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান 1995, এরকম আরও অনেকগুলো গাইডলাইন আছে যেগুলো আসলে আমাদের আরও খুঁটিয়ে এই মুহূর্তে দেখা দরকার, কারণ আমরা আসলে একটা খুবই নিউট্রাল একটা পার্সপেক্টিভ থেকে এই শহরকে নিয়ে ভাবতে যাচ্ছি, এবং এই শহরকে একটা ন্যায্য শহরে পরিণত করা যায় কি না সেটা আমরা ভাবছি। তো সুতরাং
আমার মনে হয় পূর্ববর্তী গাইডলাইনগুলো দেখা প্রয়োজন আছে। আমার পূর্ববর্তী বক্তারা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলে গেছেন। তার মধ্যে আমি হাসনাত কাইয়ুম স্যার যেটা বললেন যে সেই সমস্ত মানুষ যারা আসলে এই পরিবহন ব্যবস্থার সাথে সংযুক্ত কিন্তু তারা আসলে সকল রকম সুযোগ সুবিধার আওতার বাইরে, অর্থাৎ আমরা যেটাকে বলি ইনফর্মাল ট্রান্সপোর্ট সেক্টর। আমার নিজের কাজ বা গবেষণার জায়গা হচ্ছে ইনফর্মাল সেক্টর। আমি কাজ করেছিলাম স্ট্রিট হকার্সদের নিয়ে, কিন্তু সেই কাজ করতে গিয়ে আসলে যারা ইনফর্মাল ট্রান্সপোর্ট সেক্টরে সংযুক্ত তাদেরকেও আমার দেখতে হয়েছে, তাদের সাথেও আমার কথা হয়েছে। তো খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পূর্ববর্তী সকল সরকারের সময়ই যখনই শহরের আইন কানুন আছে এটা দেখাতে হয়েছে, সেটা আন্তর্জাতিক কোনো অন্য কোনো দেশকে হোক বা নিজের দেশের মানুষকে হোক, প্রথম থাবাটা সবসময় পড়েছে এই ইনফর্মাল সেক্টর ওয়ার্কারদের উপর, সেটা ট্রান্সপোর্ট ওয়ার্কার হোক বা ইনফর্মাল স্ট্রিট ভেন্ডার্স হোক। তো ইন্টারেস্টিংলি আমরা যদি ঢাকা শহরের রাস্তার নেটওয়ার্ক দেখি, আমাদের পুরো শহরটার ম্যাপটা আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে এখানে পরিকল্পিত এলাকা এবং স্বতঃস্ফূর্তভাবে তৈরি হওয়া এলাকার একটা প্যাচওয়ার্কের মতো পুরো শহরটা। সুতরাং আমার শহর নিউ ইয়র্ক না, আমার শহর বার্সেলোনা না, যেখানে সকল রাস্তা মোটর বান্ধব। সুতরাং এই যে বিভিন্ন উইডথের রাস্তা এবং বিভিন্ন ধরনের এলাকা, বিভিন্নভাবে গড়ে ওঠা এলাকা, এই এলাকাগুলিতে যদি আমি সকলকে অ্যাক্সেসিবিলিটি দিতে চাই টু ট্রান্সপোর্ট ফেসিলিটি, তাহলে আসলে আমাকে সকল ধরনের যানবাহন, সেটা আমার নন মোটরাইজড ভেহিকল, রিক্সা, ভ্যান, হিউম্যান হলার থেকে শুরু করে বাস, সবগুলোকেই আমার পরিকল্পনার অন্তর্ভুক্ত করতে হবে। এটা আসলে এটা জোর করে চাপানো না, আমাদের শহরটাই এরকম, আমাদের শহরের অ্যানাটমিটাই এরকম যে সেখানে আপনি আসলে রিক্সাকে বাদ দিয়ে ভাবতে পারবেন না এই শহরকে। রিক্সা আমাদের জন্য এখন একটা, অনেকের জন্য একটা রোম্যান্টিসিজমের উপকরণে পরিণত হয়েছে, রিক্সা আর্ট, দিস অ্যান্ড দ্যাট। কিন্তু রিক্সা আসলে আমাদের একটা কি বলবো, মানে অবিচ্ছেদ্য একটা অংশ আমাদের ব্যবস্থার। এবং ইন্টারেস্টিংলি আমি যখন আজকে কিছু পরিসংখ্যান দেখছিলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের একটা 2019-এ একটা স্টাডি হয়েছিল ঢাকার রিক্সা পুলারদের উপরে। সেখানে ওনারা বলছেন যে রিক্সা সেক্টর প্রায় 4.8 বিলিয়ন ইউএসডি জেনারেট করে ইন টার্মস অফ ইকোনমিক রিটার্ন। এবং আমাদের এটা 2016-র পরিসংখ্যান, প্রায় 15 লাখের মতো রিক্সা আছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে 1986 সাল পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশন রিক্সাওয়ালাদের বা রিক্সাদের লাইসেন্স দিত। সেই অনুযায়ী 1986 পর্যন্ত 79,555টা লাইসেন্স দেওয়া হয়েছে, কিন্তু এরপর থেকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করার একটা খুবই অদ্ভুত যুক্তি ছিল যে যত বেশি লাইসেন্স দেওয়া হবে তত বেশি রিক্সা বাড়বে। কিন্তু রিক্সা বাড়া বা এই যে ইনফর্মাল ট্রান্সপোর্ট সেক্টরের এক্সিস্টেন্স আমাদের শহরে, যেটা মাত্র বললাম, একটা হচ্ছে আমাদের শহরের অ্যানাটমি, এই অ্যানাটমিতে আসলে রিক্সা আমার জন্য অপরিহার্য। এবং দ্বিতীয়ত হচ্ছে ঢাকা শহরমুখী যে মাইগ্রেন্ট পপুলেশনের মিছিল, যাদের জন্য আসলে রিক্সা চালানোটা হচ্ছে সবচেয়ে সহজ, আনস্কিলড মানুষগুলোর জন্য সবচেয়ে সহজ জীবিকা। এখন যদি আমি কিছু আমাদের রাস্তার নেটওয়ার্কের কথা বলি, আমাদের রাস্তার বলা হয় যে আমাদের নাকি রাস্তার সংখ্যা বা সারফেস এরিয়া বা স্ট্রিট এরিয়া খুবই অপ্রতুল। ঢাকা শহরের যে পরিমাণে যানবাহন বা যে জনসংখ্যা, তার জন্য খুবই অপ্রতুল। ইন্টারেস্টিংলি আমরা এই মুহূর্তে, আমি ব্যক্তিগতভাবে একটা গবেষণার কাজ করছি, সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের সময় আমাদের ঢাকা শহরের স্ট্রিট নেটওয়ার্ক কিভাবে আসলে এই পুরো অভ্যুত্থানকে আসলে এক ধরনের কি বলবো, সাপোর্ট করেছে আমি বলবো।
কারণ আমাদের গবেষণায় যেটা বেরিয়ে এসছে যে এই যে অপ্রতুল রাস্তা, যেটা আমরা সবসময় বলে এসেছি যে আমাদের আর্টেরিয়াল রোডগুলো সবই উত্তর দক্ষিণ মুখী, পূর্ব পশ্চিম মুখী কানেক্টিং রোড খুবই কম। খুবই ইন্টারেস্টিং হচ্ছে যে এই অপ্রতুল রাস্তা এবং এই উত্তর দক্ষিণমুখী আর্টেরিয়াল রোডগুলোর কারণেই আমাদের ছাত্রদের যে ব্লকেড, সেটা আসলে সফল হতে পেরেছে। এবং তারা সরকারের তরফ থেকে হয়তো আরও বেশি আক্রমণ হতে পারত, সেটা হয়নি কারণ আমাদের এই অপ্রতুল রাস্তা এবং উত্তর দক্ষিণমুখী আর্টেরিয়াল রোডের আধিক্যের কারণে। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেম বা পরিবহন ব্যবস্থা, এটা আসলে একটা একটা চেইন অফ সিস্টেমের মতো। এই মুহূর্তে আমরা যখন আমি এই অধিবেশনের যে ব্রিফটা সেটা আমি দেখছিলাম যে অবশ্যই পরিবহন ব্যবস্থা শুধু কতগুলো বাস টার্মিনাল, কতগুলো বাস স্টপ, কতগুলো ফ্লাইওভার, কতগুলো এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিশ্চয়ই না। কিন্তু যেটা সবসময় আমার কাছে মনে হয়েছে যে এখানে অ্যাবসেন্ট, সেটা হচ্ছে ওই সিস্টেমটা নেই। সিস্টেম বলতে আমি যেটা বোঝাচ্ছি যে ধরুন আমাদের এখন একটা গণপরিবহন করিডোর হয়েছে, সেটা হচ্ছে এমআরটি। এমআরটিগুলোর কতগুলো স্টেশন আছে। এখন আপনি যদি স্টেশনের কেন্দ্রবিন্দুকে ওই স্টেশন এরিয়ার কেন্দ্রবিন্দু ভাবেন, তাহলে আমি তার 2 কিলোমিটারের মধ্যে থাকি। সেই 2 কিলোমিটারের মধ্যে আমি আমার বাড়ি থেকে ওই এমআরটি স্টেশন পর্যন্ত যে আসবো, কিভাবে আসবো? আমি নিশ্চয়ই আমার বাড়ি থেকে একটা রিক্সা নেব, বা আমি যদি খুব সুস্থ সবল হই, ওয়েদার ভালো থাকে, আমি হেঁটে যাব। হেঁটে হয়তো পুরো 2 কিলোমিটার যেতে পারবো না যদি আমি বয়স্ক হই। তাহলে সেখানে কতগুলো লেয়ার অফ ফেসিলিটিস থাকার কথা। আমার একটা ভালো হাঁটার ফুটপাথ, সেই ফুটপাতের একটা অংশ যদি শেডেড হয়, একটা কাভার থাকে, তাহলে চমৎকার, বৃষ্টির মধ্যেও আমি হেঁটে যেতে পারবো। না হলে একটা রিক্সা, সেই রিক্সাটা যেখানে গিয়ে থামবে সেখানে আমি কোনো একটা সেকেন্ডারি একটা পরিবহন ব্যবস্থা পাবো। তারপর সেটাতে উঠলাম, সেটাতে উঠে ওখান থেকে আমি এমআরটি স্টপে গেলাম। সো এটা একটা চেইন অফ সিস্টেম। এই চেইন অফ সিস্টেমকে আলাদা আলাদা করে, টুকরো টুকরো করে, বিচ্ছিন্নভাবে দেখলে আমাদের এই পরিবহন ব্যবস্থা সেটা ন্যায্য, বা আমি বলবো যে এটা এখানে ন্যায্যতার কিছু নেই, এটা আমার রাইট। এই যে চেইন অফ সিস্টেম, এটা আমার রাইট। তো এটা এভাবে আসলে পরিবহন ব্যবস্থাকে না দেখলে আমরা আসলে পরিবহন ব্যবস্থার কখনোই সমাধান করতে পারবো না। সো এই সলিউশন বলুন বা আমরা যে অ্যাপ্রোচে কাজ করতে চাচ্ছি, আমার কাছে ন্যায্যতা হচ্ছে আমি আমার বাড়ি থেকে আমার বাচ্চাটাকে এমআরটি স্টেশন বা নিকটস্থ বাস স্টপে পাঠাবো। তাকে কোনো রকম কোনো তার নিরাপত্তা বিঘ্নিত হবে না, কোনো রকম নিরাপত্তাই বিঘ্নিত হবে না। সেটা দুর্ঘটনাজনিত নিরাপত্তা হোক বা অন্য কোনো হ্যারাসমেন্ট রিলেটেড নিরাপত্তা হোক, সেটা বিঘ্নিত হবে না। তো সুতরাং এইটা যদি করতে হয়, তাহলে আমার কাছে মনে হয় যে এই চেইন অফ সিস্টেমটা নিয়ে ভাবা এবং এটাকে স্টেপ বাই স্টেপ ভাবা, এবং এটা নিয়ে ভাবতে গিয়ে সেটার মধ্যে ইনফর্মাল সেক্টর যে ট্রান্সপোর্টগুলো আছে, ট্রান্সপোর্টেশন মোডগুলো আছে, ওগুলোকে নিয়ে ভাবা, এই সব কিছুই আসলে চলে আসে। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা তো মোবিলিটি জাস্টিস নিয়ে কথা বলছি। তো মোবিলিটি জাস্টিস নিয়ে আমি যখন একটু পড়া শুরু করলাম, আমি দেখলাম 2024-এ মিমি শেলারের লেখা একটা বই, মানে এই বছরই পাবলিশড হয়েছে, এবং বইটার নাম হচ্ছে মোবিলিটি জাস্টিস, দ্য পলিটিক্স অফ মুভমেন্ট ইন অ্যান এজ অফ এক্সট্রিমস। আপনারা এই বইটা দেখতে পারেন, ইটস এ ভেরি ইন্টারেস্টিং বুক। এবং এখানে আসলে মোবিলিটি জাস্টিসকে আরও অনেক ব্রডার স্পেকট্রামে দেখা হয়েছে, অর্থাৎ আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কাররা যখন গ্রাম থেকে শহরে আসছে, তাদের মোবিলিটি, তারা যখন শহরে এসে পৌঁছাচ্ছে, তখন তারা যে কাজ খুঁজছে সেই কাজের মধ্যে তাদের মোবিলিটি, যেখানে থাকছে সেখান থেকে তার কাজের জায়গার মোবিলিটি। সুতরাং আমি যখন ন্যায্য নগর নিয়ে কথা বলছি, তখন ওই যে বিআরটি এর পরিসংখ্যানে আছে যে 2024-এ 2011 থেকে 2024 পর্যন্ত প্রায় 4,10,000 প্রাইভেট কার রেজিস্টার্ড হয়েছে। সুতরাং এই 4,10,000
10,000 গাড়ির কথা ভেবে যেন আমি আমার শহরটাকে না ভাবি। ধন্যবাদ। ধন্যবাদ।